হ্যালো, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আর তোমরা আশা করি আগের যে ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিও তোমরা দেখেছো। তো আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের খনিজ পুষ্টির আগে পর্যন্ত মানে সালোক সংশ্লেষের তাৎপর্য পর্যন্ত মানে এই যে পোর্শনটা অবধি তোমাদের পড়িয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের নেক্সট পোর্শন থেকে শুরু করছি, সেটা হচ্ছে খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন। তো দেখে নেওয়া যাক এই পোর্শনে আমাদের কী কী পড়তে হবে। আমরা সবাই জানি যে আমাদের চারিপাশে যত রকমের প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, ছত্রাক রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এরা বিভিন্ন রকম উপাদান তাদের মধ্যে রয়েছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। এগুলোর প্রাধান্য দেখতে পাওয়া যায়। সবুজ উদ্ভিদ যেগুলি হয় সেগুলো পরিবেশ থেকে কী করে, জল, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এগুলোকে সংগ্রহ করে এবং তার সাথে সাথে জল এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্যকেও তৈরি করে, যেটা আমরা জানি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে। এবং শর্করা জাতীয় খাদ্য, খনিজ পদার্থ এগুলো থেকে অন্যান্য বিভিন্ন রকমের জৈব যৌগ তৈরি করে। এবার কথা হচ্ছে যে উদ্ভিদের তাহলে বেঁচে থাকার জন্য বিভিন্ন খনিজ মৌল যে দরকার সেটা কীভাবে এদের সাথে যুক্ত। খুবই ইজি, খুবই সোজা ব্যাপার। উদ্ভিদ যখন ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জন্য মাটি থেকে জল গ্রহণ করে, সেই জলের সাথে সাথে কিন্তু খনিজ লবণ বা মিনারেলস যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু ও অ্যাবজর্ব করে নেয়, মানে শোষণ করে নেয়। এবং অটোমেটিক্যালি সেই খনিজ যে পদার্থগুলি ওগুলো শোষিত হয় সেগুলি পরবর্তীকালে বিভিন্ন রকমের কাজে, মানে ধরো তোমার শর্করা গঠনের কাজে বা উদ্ভিদের বৃদ্ধিতে, এই সমস্ত কাজে লাগে। তো এবার আমরা চলে আসি খনিজ পুষ্টি কাকে বলে। মাটি থেকে যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ সংগ্রহ করা হয় সেগুলোই সংগ্রহ করে উদ্ভিদরা খাদ্য তৈরি করে এবং দেহ গঠনের জন্য সেগুলোকে ব্যবহার করে। উদ্ভিদের খনিজ পদার্থ সংগ্রহ এবং তার ব্যবহারের মাধ্যমে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করাটাকেই আমরা খনিজ পুষ্টি বলি। তার মানে যে খনিজ পদার্থকে সংগ্রহ করছে এবং সেটাকে যে ব্যবহার করছে, এই দুটোকে একত্রে আমরা পুষ্টি প্রক্রিয়ার মধ্যেই ধরবো এবং তাকে আমরা খনিজ পুষ্টি বলবো। এবার আমরা দেখে নেব যে খনিজ পদার্থের কত রকমের প্রকারভেদ থাকে। খনিজ পদার্থের প্রকারভেদের মধ্যে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে দুটি অংশ, একটা হচ্ছে অপরিহার্য খনিজ পদার্থ আর একটা হচ্ছে অনাবশ্যক খনিজ পদার্থ। নামের মধ্যে দিয়েই বুঝতে পারছি অপরিহার্য খনিজ পদার্থ মানে যে সমস্ত খনিজ পদার্থগুলি সবচেয়ে বেশি প্রয়োজনীয় তাদেরকে আমরা বলছি অপরিহার্য খনিজ পদার্থ। আর যে সমস্ত খনিজ পদার্থগুলি অতটাও অপরিহার্য নয়, অনাবশ্যক, খুব একটা আবশ্যক নয়, তাদের আমরা বলছি অনাবশ্যক খনিজ পদার্থ। তো দেখে নেওয়া যাক যে সমস্ত খনিজ পদার্থ উদ্ভিদের পুষ্টির জন্য অবশ্যই সাংগঠনিক বা কার্যকরী অণু সংশ্লেষের জন্য, সাংগঠনিক আর কার্যকরী অণু মানে যে উদ্ভিদের সংগঠন বা উদ্ভিদের গঠন তৈরি করার জন্য, এছাড়াও বিভিন্ন রকমের কাজের জন্য যে অণু বা মলিকিউলসগুলো দরকার সেগুলো সংশ্লেষের জন্য অবশ্যই খনিজ পদার্থের দরকার আছে। এবং খনিজ পদার্থ বলতে যে খনিজ পদার্থগুলির দরকার আছে তাদেরকে আমরা অপরিহার্য খনিজ পদার্থ বলছি। আর যে সমস্ত খনিজ পদার্থগুলি উদ্ভিদের পুষ্টির জন্য অতটা অপরিহার্য নয় সেগুলিকে আমরা অনাবশ্যক খনিজ পদার্থ বা নন এসেনশিয়াল মিনারেলস বলে থাকি। তাহলে যেগুলো দরকারি সেগুলোকে আমরা বলছি এসেনশিয়াল মিনারেলস, আর যেগুলো অতটা দরকারি নয় সেগুলোকে আমরা বলছি নন এসেনশিয়াল মিনারেলস। এবার আসছি অপরিহার্য খনিজ পদার্থের বৈশিষ্ট্য, মানে যে সমস্ত খনিজ পদার্থগুলি উদ্ভিদের ক্ষেত্রে যথেষ্টই অপরিহার্য। তো দেখে নেওয়া যাক তাদের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধিতে মৌলের অপরিহার্যতার কথা বিজ্ঞানী আর্নন অ্যান্ড স্টাউট 1939 খ্রিস্টাব্দে সঠিকভাবে উল্লেখ করেছিলেন। এই দুজন সায়েন্টিস্ট ফার্স্ট বলেছিলেন যে খনিজ পদার্থগুলি, স্পেসিফিক্যালি অপরিহার্য খনিজ পদার্থগুলি উদ্ভিদের বৃদ্ধির জন্য বা উদ্ভিদের অন্যান্য যে কোনো কাজের জন্য কতটা দরকার সেটা তেনারা প্রথম বলেছিলেন। অপরিহার্য খনিজ পদার্থগুলির মধ্যে বৈশিষ্ট্য কীরকম থাকতে পারে, ওই সমস্তগুলি মৌলের অভাবে উদ্ভিদের অঙ্গজ গঠন এবং জননচক্র ব্যাহত হয়। মানে উদ্ভিদের যে গঠন সেটা অবশ্যই ওই মিনারেলস বা মৌলগুলোর উপর নির্ভরশীল। তো যদি মিনারেলসগুলো প্রপারলি না পাওয়া যায় মাটি থেকে, যদি অভাব থাকে, তাহলে অবশ্যই উদ্ভিদের গঠন মানে অঙ্গজ গঠন মানে ইংলিশে যেটাকে বলা হয় ভেজিটেটিভ স্ট্রাকচার, ভেজিটেটিভ স্ট্রাকচার মানে ওভারঅল বডি স্ট্রাকচারটা, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ জননচক্র মানে রিপ্রোডাক্টিভ সাইকেল মানে জনন প্রক্রিয়া যেটা, সেটা প্রপারলি মানে টোটালি বলতে গেলে ব্যাহত হবে, ঠিকঠাকভাবে হবে না। ওইসব মৌলের উপস্থিতিতে উদ্ভিদের অভাবজনিত বিভিন্ন রকমের লক্ষণ এগুলো দূরীভূত হয়। তার মানে মৌলগুলো যদি বিভিন্ন রকম মানে প্রপার কোয়ান্টিটিতে, প্রপার কনসেন্ট্রেশনে থাকে, অন দ্যাট কেস ওইগুলোর অভাবে যে সমস্ত লক্ষণগুলি দেখা যেতে পারে সেগুলো কিন্তু প্রপারলি দূরীভূত হবে। এবং অন্য কোনো মৌল সম্পূর্ণভাবে তাদের বিকল্প হতেও পারে না। মানে কোনো একটা মৌল মনে করো উদ্ভিদের কোনো একটা কাজের জন্য দরকার, তার গঠনের জন্য বা তার জননচক্রকে প্রপারলি ঠিকঠাকভাবে চালানোর জন্য দরকার, কিন্তু সেটা যদি না থাকে অন্য কোনো মৌল কিন্তু তার বিকল্প বা একটা বলতে পারো রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করতে পারে না, সেটাকে সেই মৌল দিয়েই কাজ করতে হবে। উদ্ভিদের বিপাকে ওই সমস্ত মৌলগুলি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। এটা আরেকটাও ইম্পর্টেন্ট জিনিস যে এই মৌলগুলি খালি যে উদ্ভিদের বৃদ্ধিতে বা অঙ্গজ গঠনে বা জননচক্রে ব্যবহৃত হয় তা কিন্তু নয়, তার সাথে উদ্ভিদের বিপাকে মানে মেটাবলিজম পদ্ধতিতেও কিন্তু এগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উদ্ভিদের বৃদ্ধির জন্য এই সমস্ত পদার্থগুলি প্রয়োজন হয় এবং এদের অভাবে উদ্ভিদে অভাবজনিত লক্ষণও কিন্তু বা রোগগুলো প্রকাশ পেতে পারে। তো অবশ্যই স্বাভাবিকভাবে এদের যদি অভাব দেখা যায় তাহলে উদ্ভিদের মধ্যে অবশ্যই সেক্ষেত্রে কিছু ডেফিসিয়েন্সি সিমটম বা কিছু অভাবজনিত লক্ষণ বা রোগ প্রকাশ পাবে। উদ্ভিদের বিভিন্ন প্রকার সাংগঠনিক বা কার্যকরী অণু সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। তাহলে মানে এটা অলরেডি আমরা পড়েছি যে যে সমস্ত খনিজ পদার্থগুলির কথা বলছি সেগুলো বিভিন্ন রকমের কার্যকরী অণু বা সাংগঠনিক বিভিন্ন রকমের জিনিস সেগুলোকে তৈরি করার জন্য কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে। এবার যে পোর্শনটা আমরা জাস্ট একটু দেখে নেব সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট টুকরো কথা বলে একটা অংশ রয়েছে। এই টুকরো কথার অংশটাকে ভালো করে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন প্রশস্ত যৌগে যে অঙ্গীভূত হওয়ার যে ঘটনা তাকে আমরা অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলি। এটা আমরা আগের দিনও সালোকসংশ্লেষ পড়তে গিয়ে পড়েছি। আত্মীকরণ প্রক্রিয়াটা সালোকসংশ্লেষের সময় ঘটে বলে এটা সালোকসংশ্লেষের অঙ্গারাত্মীকরণ বলা হয়। মানে সালোকসংশ্লেষের সময় এখানে কম্বাসন হচ্ছে বা বিস্ফোরণ হচ্ছে এবং তার মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইডটা কোষস্থ যৌগে অঙ্গীভূত হচ্ছে মানে যেটা জাস্ট ওটা কাজে লাগছে। তো একে আমরা অঙ্গারাত্মীকরণ ওর জন্যই বলছি। সেই জন্য সালোকসংশ্লেষকে বলা হয়ে থাকে। সালোকসংশ্লেষে কোষের শুষ্ক ওজন মানে ড্রাই ওয়েট বলতে কি বোঝানো হয়? একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম যেটা হচ্ছে লিকুইড পোর্শন সেটাকে যদি পুরো শুকিয়ে ফেলা হয় বা সেটা যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় বা সেটা পুরোপুরি যখন শুকিয়ে যায় তো তখন যে কোষটার ওজন পড়ে থাকে সেটাকে আমরা শুষ্ক ওজন বলে থাকি। ঠিক আছে? এবং শক্তির স্থিতি ঘটে বলে থাকে উপচিতি বিভাগ বলা হয়। মানে অঙ্গারাত্মীকরণ পদ্ধতিটি উপচিতি বিভাগ কেন সেটাও এখানে বলে দেওয়া হয়েছে যে সালোকসংশ্লেষের ক্ষেত্রে কোষের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং শক্তির স্থিতি ঘটে মানে স্থিতিশীল শক্তিতে রূপান্তরিত হয়। সেই জন্য একে আমরা উপচিতি বিভাগ বলবো, অপচিতি বিভাগ বলবো না। এখানে আরেকটা কথা বলে দেওয়া আছে রুবিস্কো। তোমাদের হয়তো মনে আছে সেই এনজাইমটার নাম রুবিস্কো, যার পুরো নাম হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বো অক্সিলেজ অক্সিজেনেজ। এটি কি করে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড হলো এই উৎসেচকের দুটি সাবস্ট্রেট। মানে উৎসেচকটা তখনই কাজ করতে পারবে যখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটো থাকবে। পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে রুবিস্কো, বা বলতে পারো পৃথিবীর যদি বলা হয় যে কোন প্রোটিন পৃথিবীতে সবচেয়ে বেশি বা কোন এনজাইম বা উৎসেচক সবচেয়ে পৃথিবীতে বেশি থাকে সেক্ষেত্রে তোমার আনসারটা হবে রুবিস্কো, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। কারণ এটা প্রত্যেকটা গাছে আছে আর গাছ এত সংখ্যায়, তার মানে বুঝতেই পারছো রুবিস্কো হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যায় থাকা প্রোটিন বা সবচেয়ে বেশি সংখ্যায় থাকা হচ্ছে এনজাইম। ঠিক আছে? চলে আসি পরের পেজে, পরের পয়েন্ট দেখতে। পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে অপরিহার্য খনিজ পদার্থের প্রকারভেদ মানে টাইপস অফ এসেনশিয়াল এলিমেন্টস। মানে আমাদের যে এসেনশিয়াল এলিমেন্টস নিয়ে বললাম যেগুলো উদ্ভিদের গঠনের জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদের বিভাগের জন্য খুব প্রয়োজনীয়, সেই রকম যে খনিজ পদার্থগুলি সেইগুলোর এবার আবার প্রকারভেদ আমাদের করতে হবে। মেনলি এই যে অপরিহার্য খনিজ পদার্থ এটা দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অতিমাত্রিক মৌল, একটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল। মানে কি? যে সমস্ত মৌলগুলি উদ্ভিদের পুষ্টিতে খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়, যারা কোষ গঠনে সাহায্য করে এবং যাদের অভাবজনিত লক্ষণগুলি উদ্ভিদের সুস্পষ্ট, তাদের অতিমাত্রিক মৌল বলে। অতিমাত্রিক মানেই বুঝতেই পারছো যেগুলো বেশি দরকার পড়বে উদ্ভিদের বৃদ্ধির জন্য, পুষ্টির জন্য, কোষ গঠনের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন রকমের যাদের অভাবে অভাবজনিত লক্ষণগুলো খুব বেশিভাবে দেখা যাবে, সুস্পষ্ট দেখা যাবে। তো সেই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে অতিমাত্রিক মৌল। এবার স্বল্পমাত্রিক মৌল কি? যে সমস্ত মৌলগুলো উদ্ভিদের পুষ্টিতে খুব কম পরিমাণে প্রয়োজন হয়, যারা কোষ গঠনে খুব একটা সাহায্য করে না, যাদের অভাবজনিত লক্ষণগুলো সেরকমভাবে সুস্পষ্ট হয়ে ওঠে না, তাদের আমরা স্বল্পমাত্রিক মৌল বলি। কারণ স্বল্পমাত্রিক বুঝতেই পারছি স্বল্প মাত্রায় তাদের প্রয়োজন, আর অতিমাত্রিক মানে যেগুলো অতিমাত্রায় প্রয়োজন। তাহলে অতিমাত্রিক মৌলের যদি কোনো রকমভাবে কোনো ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে অবশ্যই সেক্ষেত্রে লক্ষণগুলোও খুব হিউজ হবে, লক্ষণগুলো খুব সুস্পষ্ট বোঝা যাবে। কিন্তু স্বল্পমাত্রিক যে মৌলগুলো যেগুলো খুব অল্প মাত্রায় দরকার হয় সেগুলোর যদি অভাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদ দেহে অবশ্যই সেই অভাবগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যাবে না, খুব সামান্য মাইনিউট দেখা যাবে। ঠিক আছে? তো এরপর আমরা দেখে নিই যে ওই অতিমাত্রিক বা স্বল্পমাত্রিক মৌলগুলোর কি কি বৈশিষ্ট্য আছে। অতিমাত্রিক মৌলের বৈশিষ্ট্য কি লেখা আছে প্রথমেই দেওয়া রয়েছে, উদ্ভিদের বৃদ্ধিতে মৌলগুলি সবচেয়ে বেশি পরিমাণে লাগে এবং উদ্ভিদ দেহে এগুলি বেশি পরিমাণ থাকেও। ঠিক আছে? থাকে এবং লাগে দুটোই। 1 থেকে 10 মাইক্রোগ্রাম মতো পার গ্রাম এর শুষ্ক ওজনের মতো থাকে এই অতিমাত্রিক মৌল প্রতিটা উদ্ভিদ কোষের মধ্যে। এগুলি উদ্ভিদ দেহের গঠন এবং প্রোটোপ্লাজম গঠনে ব্যবহৃত হয়। অবশ্যই উদ্ভিদের গঠনে তো অবশ্যই লাগছে প্রোটোপ্লাজম মানে যেটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম যে কোনো কোষের, সেটা গঠনে কিন্তু বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এই অতিমাত্রিক মৌল, যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং বেশি পরিমাণে লাগে সেই জন্য। এদের পরিমাণে তারতম্য যদি হয় তাহলে কোষে কোনো বিষক্রিয়া ঘটে না। মানে যদি অতিমাত্রিক মৌলগুলোর যতটা থাকা উচিত বা যতটা কনসেন্ট্রেশন নর্মালি থাকে সেটার যদি কোনো রকমভাবে কোনো ডিফারেন্স ঘটে মানে তারতম্য ঘটে জাস্ট, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বিষক্রিয়া বা কোনো রকম টক্সিসিটি কিন্তু সেলের মধ্যে হবে না। মানে তার জন্য যে কোষ অ্যাফেক্টেড হবে, কোষটা মরে যাবে বা কোনো ইনফেকশন হয়ে যাবে তা কিন্তু নয়, সেসব কিছুই ঘটবে না।
উৎসেচকের সক্রিয়করণে এরা গৌণ ভূমিকা পালন করে থাকে। মানে উৎসেচক যে সমস্তগুলো উদ্ভিদ দেহে থাকে, যেমন ধরো একটা এক্সাম্পল রুবিস্কো একটু আগেই পড়লাম, তো এই সমস্ত উৎসেচকগুলির গৌণ ভূমিকা, এই সবগুলো সক্রিয়করণ, মানে এই সমস্ত উৎসেচকগুলিকে সক্রিয় করতে, অ্যাক্টিভ করতে এই অতিমাত্রিক মৌলগুলি গৌণ ভূমিকা, মুখ্য ভূমিকা নয়, গৌণ ভূমিকা বা অ্যাক্সেসরি জাস্ট হেল্প এরা করছে, মানে সাইডে থেকে হেল্প করে, মেন ওরা কিন্তু সামনে এসে হেল্প করছে না। স্বল্পমাত্রিক মৌলগুলির বৈশিষ্ট্য কি? স্বল্পমাত্রিক মৌলগুলির বৈশিষ্ট্য হতে রয়েছে এগুলো অবশ্যই কম পরিমাণে লাগে এবং থাকেও খুব কম পরিমাণে, লেস দ্যান 0.1 mg পার গ্রাম অফ দ্য সেল। তাহলে সেলের যে শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট তার প্রতি গ্রামে 0.1 মিলিগ্রাম করে জাস্ট এই স্বল্পমাত্রিক মৌলগুলি থাকবে। এগুলি উদ্ভিদ দেহে এবং প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করবে না। যেমনভাবে অতিমাত্রিক মৌল গঠন, মানে এই সমস্ত কাজগুলিতে, মানে উদ্ভিদ দেহ গঠনে, প্রোটোপ্লাজম গঠনে এগুলোতে অংশগ্রহণ করে, এরা কিন্তু সেটা করবে না। এদের পরিমাণের তারতম্য হলে কোষে বিষক্রিয়ার সৃষ্টি হবে অবশ্যই। অতিমাত্রিক মৌলগুলির ক্ষেত্রে যদি সামান্য তারতম্য হয়ও সেক্ষেত্রে কোনো বিষক্রিয়া নেই, কিন্তু এদের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই হবে। উৎসেচকের সক্রিয়করণে এরা মুখ্য ভূমিকা পালন করে। এরা কিন্তু এর মতো, মানে অতিমাত্রিক মৌলের মতো, মানে গৌণ ভূমিকা পালন করবে না, সাইডে থেকে করবে না, এরা সামনে থেকে একদম ডিরেক্টলি হেল্প করবে এবং ইলেকট্রন স্থানান্তরণেও কিন্তু এরা সমানভাবে অংশগ্রহণ করে। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে বলা হয়েছে, জাস্ট একটা ছোট্ট সক্রিয়তামূলক কার্যাবলী, অনেকগুলি বিকার নেওয়া হয়েছে যেটা খনিজ পদার্থের অপরিহার্যতা বোঝার জন্য। একটার মধ্যে পাতিত জল দিয়ে জাস্ট একটা গাছ রাখা হয়েছে, তাতে বলা হচ্ছে বৃদ্ধি বোঝা যায়নি। একটার মধ্যে নাইট্রোজেন দেওয়া হয়েছে ওই জলের সঙ্গে সঙ্গে, তার সঙ্গে উদ্ভিদ দেওয়া তো অবশ্যই হয়েছে, সামান্য দেখা যাচ্ছে বৃদ্ধি হয়েছে। আরেকটার মধ্যে ফেরাস বা আয়রন দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে হলুদ মানে এখানে যদি নাইট্রোজেন, মানে সরি, একটা জিনিস এখানে বলা দরকার যে সেখানে নাইট্রোজেন দেওয়া হয়নি, বরং নাইট্রোজেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে সামান্য বৃদ্ধি। এখান থেকে ফেরাস সরিয়ে নেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। এখান থেকে ম্যাগনেসিয়াম সরিয়ে নেওয়া হচ্ছে এবং তখন দেখা যাচ্ছে কম বৃদ্ধি বা হলুদ পাতা দুটোই দেখা যাচ্ছে। এখান থেকে ফসফরাস সরিয়ে নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে দুর্বল কাণ্ড এবং মূল হচ্ছে। আর সকল খনিজ যখন থাকছে, মানে নাইট্রোজেন, ফেরাস, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তখন দেখা যাচ্ছে স্বাভাবিক বৃদ্ধি। তার মানে সকল খনিজ থাকলে স্বাভাবিক বৃদ্ধি, পাতিত জল রাখলে নো বৃদ্ধি, মানে নো গ্রোথ। আর একটা একটা করে যদি মিনারেল সরাতে থাকো তাহলে একটা একটা করে প্রবলেম তুমি দেখতে পাবে। নাইট্রোজেন যদি সরিয়ে নাও সামান্য বৃদ্ধি দেখবে, গ্রোথ রেট অত ভালো হবে না। ফেরাস যদি সরিয়ে নাও পাতা দেখবে আস্তে আস্তে ইয়েলোইশ বা হলুদ হয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়াম যদি সরিয়ে নাও দেখবে বৃদ্ধির রেট কমে গেছে, পাতাও হলুদ হয়ে যাচ্ছে তার সাথে সাথে। আর ফসফরাস যদি সরিয়ে নাও তাহলে কাণ্ড অনেক দুর্বল হয়ে পড়বে এবং তার সাথে সাথে মূলও দুর্বল হয়ে পড়বে। তো সক্রিয়তামূলক কার্যাবলীরা কি দিয়ে দিয়েছে দেখা যাক। তোমরা কেমিস্ট্রি ল্যাবে কি করবে, 0.2 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, 0.8 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট, 0.2 গ্রাম পটাশিয়াম হাইড্রোফসফেট, 0.1 গ্রাম ফেরাস ফসফেট, 0.2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে একটা 1 লিটার জলে একটা নপের পুষ্টিদ্রবণ গঠন তৈরি করবে। নপ হচ্ছে একজন সায়েন্টিস্ট যিনি এই পুষ্টিদ্রবণটা তৈরি করেছিলেন, জাস্ট একটা সলিউশন, নিউট্রিয়েন্ট সলিউশন। তো সেটা তোমরা আগে তৈরি করবে। কোয়ান্টিটিগুলো ভালো করে দেখে নিচ্ছ, 0.2 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, 0.8 গ্রাম ক্যালসিয়াম, 0.2 গ্রাম পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, 0.1 গ্রাম FePO4 মানে ফেরাস ফসফেট, 0.2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে একটা পুষ্টিদ্রবণ বা নিউট্রিয়েন্ট সলিউশন তৈরি করলে। একই রকমভাবে তোমরা আরও 4টি পুষ্টিদ্রবণ তৈরি করো, যাদের প্রতিটিতে একটি করে নির্দিষ্ট লবণ মেশাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা লবণ দেবে, মানে ম্যাগনেসিয়াম সালফেট দিলে আরেকটাতে আলাদা দিলে, ব্যাপারটা এরকম। প্রত্যেকটিতে একটি করে নির্দিষ্ট লবণ মেশালে এরপর চওড়া মুখওয়ালা 6টি বোতল নিয়ে প্রতিটিতে একটি করে পুষ্টি দ্রবণ এবং একটিতে পাতিত জল ঢেলে দ্বিবিভক্ত কর্কের ছিপির সাহায্যে প্রতিটি বোতলে একই বয়সের ও একই আকৃতির মূলসহ চারাগাছ লাগিয়ে দিলে। যেমন উপরে ছবিতে তোমরা দেখলে যে প্রতিটার মধ্যে আলাদা করে সল্ট দিয়ে, মানে পুষ্টি দ্রবণ দিয়ে, একটার মধ্যে পাতিত জল দিলে, আর একটার মধ্যে সবকটা পুষ্টিদ্রব্যযুক্ত যে সলিউশন আছে সেটা দিলে, আর দিয়ে কর্কের ছিপি একটা আটকালে তার মধ্যে 2টো ফুটো থাকতে হবে এবং তার মধ্যে একটি করে একটি পাতিত জল ঢেলে দুটো ফুটো নয়, 2টো বিভক্ত কর্কের ছিপির সাহায্যে প্রতিটা বোতলে একই বয়সের একই আকৃতির মূল সহ চারাগাছ লাগিয়ে দেওয়া হলো। মূলগুলো দেখতে হবে যাতে সলিউশনের মধ্যে ডুবে থাকে। খেয়াল রাখবে চারাগাছগুলির মূল যেন পুষ্টিদ্রবণ ডুবে থাকে, যেটা বললাম। এবার চারাগাছ সহ বোতলগুলিকে আলো বাতাসপূর্ণ জায়গায় রেখে দিতে হবে। প্রতিটি বোতলের মূলের যে বৃদ্ধি এবং গাছের যে বৃদ্ধি সেটা কেমন হচ্ছে, সেটা গাছ ও পাতার রঙের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেগুলো অবজার্ভ করতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেটা, যে যেখানে যে গাছটা পাতি জলে রাখা হয়েছে সেটার ক্ষেত্রে কোনো বৃদ্ধি বোঝা যায়নি। যেটা সকল রকম খনিজ রাখা হয়েছে সেটা স্বাভাবিক বৃদ্ধি ঘটছে। যেটার ক্ষেত্রে নাইট্রোজেন নেই সেটা সামান্য বৃদ্ধি, যেটার ক্ষেত্রে ফেরাস নেই হলুদ পাতা হয়ে যাচ্ছে, যেটার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম নেই বৃদ্ধির রেট কমে যাচ্ছে, পাতাও হলুদ হয়ে যাচ্ছে, যার ক্ষেত্রে ফসফরাস নেই সেটা দুর্বল কাণ্ড হয়ে যাচ্ছে, মূলও দুর্বল হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি এটা বুঝতে পারলাম যে খনিজ পদার্থ অপরিহার্যতা কতটা। এর সাথে সাথে একটা ছোট্ট এক্সট্রা একটা জিনিস আমাদের জানতে হবে,
যে বিজ্ঞানসম্মতভাবে বেশি অনেক জায়গায় এটা করা হয় যে মাটি ছাড়াই পুষ্টি পদার্থ দ্রব্যযুক্ত এরকম জলীয় দ্রবণ বা নিউট্রিয়েন্ট সলিউশন দিয়ে উদ্ভিদকে বৃদ্ধি করানো হয় বা চাষ অভিযান করানো হয়। এই যে বলতে পারো টেকনোলজি বা এই যে আমাদের বিজ্ঞানের যে পথ যেখানে আমরা এটা করে থাকি সেটাকে আমরা কমনলি বলে থাকি হাইড্রোপনিক্স, মানে বিভিন্ন রকম উদ্ভিদকে আমরা চাষ করছি বোতলের মধ্যে নিউট্রিয়েন্ট সলিউশন দিয়ে, ঠিক আছে, কোনো রকম কোনো মাটি নেই। একই রকমভাবে গাছের মূলকে জলাধার থেকে দূরে রেখে পুষ্টি দ্রবণকে মূলে স্প্রে করেও কিন্তু চাষ করা যেতে পারে। এটা মাথায় রাখতে হবে যে ওই যে পুষ্টি দ্রবণের মধ্যে যেমন একটা গাছকে ডুবিয়ে রেখে গাছটাকে চাষ করছো, গাছটাকে গ্রোথ করাচ্ছ, একই রকমভাবে কি করা হচ্ছে ওই যে পুষ্টি দ্রবণ বা নিউট্রিয়েন্ট সলিউশন সেটাকে কি করা হচ্ছে উদ্ভিদের রুটের মধ্যে বা ইয়ের মধ্যে শিকড়ের মধ্যে বা সেটার মধ্যে স্প্রে করা হচ্ছে। যখনই স্প্রে করছো মূলে অটোমেটিক্যালি সেই ঘটনাটাকে আমরা বলছি এয়ারোপনিক্স। তাহলে একটা হলো হাইড্রোপনিক্স জলের মধ্যে রেখে, আর একটা যখন জাস্ট স্প্রে হিসাবে দিচ্ছ সেই নিউট্রিয়েন্ট সলিউশন তখন সেটাকে বলছে এয়ারোপনিক্স। তাহলে দু রকমের চাষের পদ্ধতি বুঝে গেলে, একটা হচ্ছে হাইড্রোপনিক্স, একটা হচ্ছে এয়ারোপনিক্স, মাটি ছাড়াও যেখানে গাছকে চাষ করা সম্ভব। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লিস্ট দিয়ে দিয়েছে যে এখানে যে সমস্ত অপরিহার্য মৌলগুলি রয়েছে অতিমাত্রিক মৌল সেইগুলোর লিস্ট। কার্বন কি অবস্থায় পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড অবস্থায়। অক্সিজেন কি অবস্থায় পাওয়া যায়, অক্সিজেন আর ওয়াটার ফর্মে। হাইড্রোজেন কি ফর্মে পাওয়া যায়, জলের ফর্মে H2O। নাইট্রোজেন কি ফর্মে পাওয়া যায়, নাইট্রেট অ্যান্ড অ্যামোনিয়াম আয়ন। পটাশিয়াম কি ফর্মে পাওয়া যায়, পটাশিয়াম আয়ন। ক্যালসিয়াম কি ফর্মে পাওয়া যায়, ক্যালসিয়াম 2+ আয়ন। ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ম্যাগনেসিয়াম 2+ আয়ন। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তোমার ফসফরাস H2PO4 বা HPO4 2- অ্যাজ ওয়েল অ্যাজ সালফার SO4 2-। এই ফর্মে জেনারেলি যে এই জিনিসগুলো পাওয়া যায়। অতিমাত্রিক মৌল লৌহ তো আছেই, যেটা Fe3+ বা Fe2+ ফর্মে পাওয়া যাবে। ফেরাস Fe2+ হলে ফেরাস আর Fe3+ হলে ফেরিক। এছাড়াও স্বল্পমাত্রিক কিছু মৌল আছে যেগুলো হচ্ছে ক্লোরিন, যেটা ক্লোরাইড ফর্মে পাওয়া যায়। ম্যাঙ্গানিজ, যেটা Mn2+, ম্যাঙ্গানিজ আয়ন ফর্মে পাওয়া যায়। বোরন পাওয়া যায়, যেটা হচ্ছে BO3 বা B4O7-, বোরেট আয়ন ফর্মে। দস্তা বা জিঙ্ক, যেটা হচ্ছে জিঙ্কেট, Zn2+ ক্যাটায়ন ফর্মে পাওয়া যায়। তো এইগুলো মোটামুটি হবে অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক মৌল কোনগুলো এবং তারা কি ফর্মে পাওয়া যায় এনভায়রনমেন্টে সেটার একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ভালো করে এখানে কিন্তু এই প্রতিটি অতিমাত্রিক মৌল এবং স্বল্পমাত্রিক মৌলগুলির নাম এবং তারা কিভাবে পাওয়া যাচ্ছে, কি ফর্মে পাওয়া যাচ্ছে, কি আয়ন ফর্মে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ভালো করে তোমাদের এখানে পড়ে নিতে হবে। এবার আসছি উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের সাধারণ কাজ, মানে এই যে অপরিহার্য মৌলগুলো আমরা দেখলাম বা পড়লাম এগুলোর সাধারণ কাজ কি বা এগুলোর ওভারঅল কাজ কি। অবশ্যই ফার্স্ট দেখতেই পাচ্ছি কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম গঠন। অবশ্যই যে কোষের প্রাচীর সেল ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ কোষের যে প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস যে বস্তুটি সেটি তৈরি করতে এটা অবশ্যই কাজে লাগে বিভিন্ন খনিজ মৌল, যার মধ্যে রয়েছে অবশ্যই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস। এরা ছাড়া প্রোটোপ্লাজম বা কোষ প্রাচীর গঠন কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তা সেই জন্য এরা হচ্ছে বেসিক কনস্টিটিউয়েন্ট যাদের হেল্পে কোষ প্রাচীর বা প্রোটোপ্লাজম তৈরি হয়। যে কোনো জৈব যৌগ গঠনের জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো অবশ্যভাবে প্রয়োজনীয়, কারণ আমরা সবাই জানি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া কোনো অর্গ্যানিক সাবস্ট্যান্স বা কোনো জৈব পদার্থ তৈরিই হতে পারে না। সেই জন্য আমরা জৈব পদার্থগুলিকে বা অর্গ্যানিক সাবস্ট্যান্সেসগুলোকে হাইড্রোকার্বন বলি। তো এরা আছে বলেই কিন্তু আমরা তাদেরকে নাম দিয়েছি হাইড্রোকার্বন, কারণ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে এরা তৈরি। নাইট্রোজেন আর ফসফরাস যেমন নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হয়ে থাকে, তেমন এস বা সালফার তেমন প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে নাইট্রোজেন, ফসফরাস দিয়ে যেমন নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ তৈরি হবে, সালফার দিয়ে সেরকম প্রোটিন তৈরি হবে। ক্যালসিয়াম উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা গঠনেও সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট, আমি ভালোভাবে বলে দিলাম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এরা পেকটেট মানে পেকটিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে পেকটেট। এই যৌগ কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা যেটা থাকে সেটা গঠনে কিন্তু সাহায্য করে বা প্রয়োজনীয়। নেক্সট উৎসেচকধর্মী ক্রিয়া, এনজাইমেটিক এফেক্ট। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ক্লোরিন, কপার, নিকেল ইত্যাদি বিভিন্ন উৎসেচকের গঠনগত এবং উপাদান বা কোফ্যাক্টর রূপে এরা কিন্তু কাজ করবে। মানে মিনারেলসগুলো কি বলছে বিভিন্ন উৎসেচকের কোফ্যাক্টর রূপে। কোফ্যাক্টর মানে কি, যে উৎসেচকগুলো মনে করো অ্যাক্টিভ হয়েছে বা সেরকমভাবে অ্যাক্টিভিটি শো করছে না, তো সেক্ষেত্রে অ্যাক্টিভিটি রেট বাড়ানোর জন্য বা সেগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য আমাদের কোফ্যাক্টর ইউজ করতে হয়। কোফ্যাক্টর মানে জাস্ট উৎসেচকগুলির সাথে একজন হেল্পিং একটা ফ্যাক্টর থাকে। হেল্পিং ফ্যাক্টরগুলোই হচ্ছে কি এখানে ভেরিয়াস কাইন্ডস অফ মিনারেলসগুলো। যেমন ধরো ম্যাগনেসিয়াম 2+ আয়ন হেক্সোকাইনেজ বলে একটা উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে। তাহলে Mg2+ ওই এনভায়রনমেন্টে যদি হেক্সোকাইনেজের সাথে না থাকে তাহলে হেক্সোকাইনেজের কোনোদিন ক্ষমতা নেই যে ও রিয়াকশন করবে। তো ম্যাগনেসিয়াম 2+ ছাড়া হেক্সোকাইনেজ কোনোদিন কাজ করতে পারে না। এবার জারণ বিজারণ প্রক্রিয়া, লৌহযুক্ত যে সাইটোক্রোম প্রোটিন আছে, ফেরিডক্সিন থাকে, কপারযুক্ত যে প্লাস্টোসায়ানিন রয়েছে, এই সমস্ত যে পিগমেন্ট বা রঞ্জক এগুলোই কিন্তু ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে। বিভিন্ন প্রকার জারণ, বিজারণ ইত্যাদি বিক্রিয়াতে এরা কিন্তু সাহায্য করছে। এবার রয়েছে অভিস্রবণ বিভব। অভিস্রবণ বিভব অসমোটিক পোটেনশিয়ালটা কি, কোষরসে নাইট্রেট লবণ, সালফেট, ক্লোরিন আয়ন ইত্যাদি এবং
পটাশিয়াম আয়ন প্রভৃতি দ্রবীভূত থেকে অভিস্রবণ বিভবের সৃষ্টি করে, মানে অসমোটিক পোটেনশিয়াল তৈরি করে। তাহলে এই সমস্ত আয়নগুলো থাকে বলে অভিস্রবণ হয় এবং তার জন্য বিভব তৈরি হয়। এছাড়াও কে প্লাস পত্ররন্ধ্রের রক্ষী কোষের রসস্ফীতি চাপজনিত খোলা বা বন্ধ করতে সাহায্য করে। মানে পটাশিয়াম প্লাস আয়ন যেটা মনে করো তোমার রক্ষী কোষের মধ্যে থাকে, মানে গার্ড সেলের মধ্যে থাকে পত্ররন্ধ্রের, সেটা কিন্তু ওই গার্ড সেলের রসস্ফীতিজনিত যে চাপ সেইটাই মেনটেন করতে হেল্প করে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ করতে সাহায্য করে। খনিজ মৌলগুলি প্রয়োজন মতো বিন্যস্ত হয়ে কোষে স্বাভাবিকভাবে জলসমূহ কিন্তু বজায় রাখে, মানে প্রপার মেনটেন্যান্স অফ ওয়াটার, কনসেন্ট্রেশন অফ ওয়াটার, এটা প্রপারলি মেনটেন হয়। এবার আসছি বাফার ক্রিয়া। বাফার এফেক্টটা কি জিনিস? বাফার এফেক্ট হচ্ছে বিভিন্ন যে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার বা তাদের লবণ এবং ফসফেট, এগুলি কোষের অম্ল ক্ষার ভারসাম্য বা পিএইচ বজায় রাখতে সাহায্য করে। তাহলে যে সমস্ত অ্যাসিড বা ক্ষার তো আছেই বা লবণ যেগুলো আছেই, সেগুলো কি করছে, কোষের যে ভারসাম্য, কীরকম ভারসাম্য, অম্ল বা ক্ষারের যে ভারসাম্য, পিএইচ যেটাকে বলা হয় কমনলি, সেটা মেনটেন করতে কিন্তু সাহায্য করছে। সমতাবিধান ক্রিয়া। সমতাবিধান ক্রিয়াটা কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বিভিন্ন ভারী ধাতুর ক্ষতিকারক প্রভাবকে আয়নিক ব্যালেন্সের মাধ্যমে হ্রাস করে। মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এইভাবে আমাদের উপকার করে চলেছে বিভিন্ন ভারী ধাতু, যেমন ধরো আর্সেনিক, ঠিক আছে, তারপর ইউরেনিয়াম, এই যে ভারী ধাতুগুলো রয়েছে সেগুলোর যে ক্ষতিকারক প্রভাব রয়েছে, মানে এগুলো থেকে রেডিয়েশন বেরোচ্ছে বা কিছু, সেগুলো কিন্তু আয়নিক ব্যালেন্সের মাধ্যমে হ্রাস করা সম্ভব হচ্ছে, ঠিক আছে। আর ক্লোরোফিল সংশ্লেষ, অবশ্যই আমরা জানি যে ক্লোরোফিল সংশ্লেষে ম্যাগনেসিয়াম এই যে মিনারেলটা বা এই যে এলিমেন্টটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ক্লোরোফিল ছাড়া তো উদ্ভিদ কোনো সময় বাঁচতে পারবে না, কারণ ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদরা খাদ্য তৈরি করে। তো সেই জন্য ম্যাগনেসিয়ামের কিন্তু খুব দরকার ক্লোরোফিল তৈরি করার জন্য। তাহলে আমরা আশা করি যে আমাদের পুরো যে পোর্শনটা, যেটা হচ্ছে আমাদের এই সমস্ত খনিজ পদার্থ তারা কতটা গুরুত্বপূর্ণ এবং খনিজ পদার্থগুলি কী কী সিগনিফিকেন্স বা কী কী ফাংশন আছে, সেই জিনিসগুলো আশা করি আমরা সবাই ভালো করে বুঝেছি। খনিজ পদার্থগুলি টাইপ, অতিমাত্রিক খনিজ পদার্থ, মৌল পদার্থ, স্বল্পমাত্রিক, এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে আমাদের একবার করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এবার আমি এর সাথে এবার ঢুকে পড়ছি হচ্ছে, এরপরেই রয়েছে হচ্ছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে কি? আমরা সবাই জানি যে গ্রীষ্মকালের দিকে দিনের বেলায় উদ্ভিদের যে পাতা, সেই পাতার যে স্টোমাটাল অ্যাপারচার, সেই স্টোমাটাল অ্যাপারচারগুলো ওপেন থাকে বা স্টোমাটাগুলো ওপেন থাকে। কেন? কারণ যাতে উদ্ভিদ তার দেহে থাকা যে এক্সেস ওয়াটার বা অতিরিক্ত জল সেটা বাষ্পের ফর্মে বাইরে নিঃসৃত করতে পারে বা নির্গত করতে পারে। তো সেই জন্য একে আমরা নাম দিয়েছিলাম বাষ্পমোচন বা ইংলিশে ট্রান্সপিরেশন। এখানে বাষ্পমোচনের ব্যাখ্যা ভালোভাবে লেখা রয়েছে। যে কী বলা হয়েছে, যে আমরা নিশ্চয়ই দেখেছো যে টবের গাছটিকে ঢেকে রাখা পলিথিন প্যাকেটের ভিতরে বিন্দু বিন্দু জলকণা জমে। এটা একটা এক্সপেরিমেন্ট আমরা আগের ক্লাসেও করেছি। যদি একটা গাছ মনে করো সূর্যালোকে রাখা রয়েছে, সেটাকে যদি তুমি পলিথিন দিয়ে ঢেকে দাও, তাহলে দেখো ওর ভিতরে ছোটো ছোটো জলকণা জমেছে। তা কেন? কারণ উদ্ভিদের পাতাগুলি জল এক্সেস যে ওয়াটার রয়েছে সেগুলো রিলিজ করেছে। তো রিলিজ করার জন্য সেগুলো জমে গেছে হচ্ছে ওই পলিথিন প্যাকেটের ভিতরে সারফেসে। তো পলিথিনের প্যাকেটটি ছেঁড়া বা ফুটোযুক্ত হওয়ার, পলিথিনের মুখটি গাছটি কাণ্ডের সাথে শক্তভাবে বাঁধা ছিল এবং ওই অঞ্চলে ভেসলিনও লাগানো ছিল, যাতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প তাদের রোদের তাপে টবের ভেজা মাটি থেকে উৎপন্ন জলীয় বাষ্প পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকতেই না পারে। তাহলে ভালো করে বাধাটা দেওয়া হয়েছিল যাতে বাইরে থেকে কোনো রকমভাবে জলীয় বাষ্প না ঢোকে। কারণ বাইরে থেকে যদি জলীয় বাষ্প ঢুকে যায় তাহলে আমরা বুঝতে পারবো না যে প্লাস্টিকের গায়ে যে জলীয় বাষ্প এসছে সেটার সোর্সটা কি অ্যাকচুয়ালি উদ্ভিদ থেকে নাকি বাইরে থেকে। তাহলে পলিথিন প্যাকেটের ভিতরের গায়ে লেগে থাকা যে জলবিন্দু, এরা বলে এলো থেকে খুব ইজি মানে আনসার। পলিথিন প্যাকেটের মধ্যে থাকা উদ্ভিদের যে বিটা বংশ বা পাতা, সেটা বাষ্প আকারে কী করছে, বাষ্পকে নির্গত করছে ওয়াটার পেপার। সেটি পলিথিন প্যাকেটের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলাকলায় পরিণত হচ্ছে এবং উদ্ভিদের মানে শোষণের তুলনায় বাষ্পমোচন যদি বেশি হয় তবে পাতা, নরম কাণ্ড ইত্যাদি কোষগুলির প্রোটোপ্লাজম জলের মানে যে অভাবে সেটা যে সংকুচিত হয়ে পড়ে, সেটা কিন্তু উদ্ভিদের অংশগুলি স্বাভাবিকভাবে সেগুলো নুয়ে পড়বে। মানে উদ্ভিদের সংকোচনের যদি হয় বাষ্পমোচনের অভাবে, উদ্ভিদের সংকোচন হলে উদ্ভিদের পাতা, কাণ্ড, ফুল, ফল এই সমস্ত অংশগুলি সব নুয়ে পড়বে, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। ফলে উদ্ভিদের অংশগুলি নুয়ে পড়বে। তা সেক্ষেত্রে ওই যে মানে উদ্ভিদ যদি আবার স্বাভাবিকভাবে ওই বাষ্পমোচন করতে পারে, সেক্ষেত্রে আবার নতুনভাবে উদ্ভিদের সেভাবে আর নুয়ে পড়বে না, তখন সেগুলো উদ্ভিদ সজীব বা সতেজ হয়ে যাবে, ঠিক আছে। বাষ্পমোচন কাকে বলে এখানে লেখাই রয়েছে, যে জৈবনিক ক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার নিজের দেহের প্রয়োজনের অতিরিক্ত যে জল রয়েছে সেটাকে বাষ্প আকারে পরিবেশকে নির্গত করে দেয়, তাকে আমরা বলি বাষ্পমোচন বা প্রস্বেদন। অবনমন কি? মাত্রাতিরিক্ত বাষ্পমোচনের ফলে কি হয়, উদ্ভিদের পাতায় বা উদ্ভিদের স্পেসিফিক্যালি অন্যান্য অংশ অল্প করে হলেও যে কি হয়, ওগুলোর মধ্যে ছোটো ছোটো ওগুলো শ্রিঙ্ক হয়ে যায় মানে যে শুকিয়ে যায়, কুঁচকে যায়। তো এইরকম যে ঘটনা, যে কুঁচকে যাওয়া বা যে নুয়ে পড়া, তাকে আমরা বলে থাকি অবনমন বা উইল্টিং। এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে, অত্যধিক সূর্যালোকের প্রভাবে এটা হয়। কারণ অত্যধিক সূর্যালোকের প্রভাবে প্রচুর জল বেরিয়ে গেলে অবশ্যই সেক্ষেত্রে অবনমন বা উইল্টিং হবে।
বাষ্পীভবন, বাষ্পমোচন তো বুঝলাম, বাষ্পীভবন হচ্ছে উন্মুক্ত পরিবেশে জলের উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হওয়াকে আমরা বলি বাষ্পমোচন, বাষ্পভবন, বাষ্পীভবন। তো বাষ্পমোচন হচ্ছে এক্সট্রা যে বাষ্প রয়েছে সেটাকে জাস্ট বাইরে বার করে দেওয়া, দ্যাট ইজ বাষ্পমোচন। আর জলের উত্তপ্ত হয়ে উন্মুক্ত পরিবেশে জল উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হচ্ছে সেটা কিন্তু বাষ্পীভবন। ঠিক আছে, দুটো জিনিস একটু হলেও সামান্য ডিফারেন্স আছে, বাষ্পীভবন আর বাষ্পমোচন। বাষ্পমোচন আর বাষ্পীভবনের তুলনা দেখে নেওয়া যাক। উভয় প্রক্রিয়ায় জল বাষ্পীমোচনও হচ্ছে, বাষ্পীভবনও হচ্ছে। উভয় প্রক্রিয়া একটি ভৌত প্রভাবক, যেমন বায়ুর বেগ, উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতি দ্বারা স্বাভাবিকভাবে এরা প্রভাবিত হবে। তো স্বাভাবিকভাবেই যেহেতু উভয় যে প্রক্রিয়া রয়েছে বাষ্পমোচন এবং বাষ্পীভবন, দুটোই কিন্তু বিভিন্ন রকমের পদার্থ বা মানে পরিবেশের যে ফ্যাক্টর আছে, উষ্ণতা, আর্দ্রতা, বেগ, এইগুলো কিন্তু প্রভাবিত করবে। এবার আমরা জাস্ট ডিফারেন্সটা দেখে নিই, বাষ্পীভবন আর বাষ্পমোচনের মধ্যে ডিফারেন্স কি আছে। বাষ্পীভবন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, বাষ্পমোচন হচ্ছে অবশ্যই একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বাষ্পীভবন হচ্ছে দিবারাত্র ঘটে থাকে, বাষ্পমোচন কিন্তু দিনের বেলায় অনলি ঘটে, রাত্রেবেলায় হতে পারে না, যেহেতু স্টোমাটা বন্ধ থাকে। বাষ্পীভবন এই প্রক্রিয়া প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিতই হয় না, তাই এই প্রক্রিয়া প্রোটোপ্লাজম দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে বাষ্পমোচন নিয়ন্ত্রিত হয়। বাষ্পীভবন নিয়ন্ত্রিত হয় না, মানে যেটা আমি বললাম উন্মুক্ত পরিবেশে জলের উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হওয়াটা, ওই ক্ষেত্রে প্রোটোপ্লাজম দ্বারা নির্গত হয় না, কিন্তু বাষ্পমোচন সেটা অবশ্যই প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাষ্পীভবনের ক্ষেত্রে এই প্রক্রিয়া মুখ্যত বায়ুর বেগ, চাপ, পরিবেশের উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি ভৌত প্রভাবের উপর নির্ভর করে, মানে বিভিন্ন রকমের ভৌত প্রভাবক রয়েছে, সেগুলোর উপর আমাদের বাষ্পীভবন পদ্ধতি নির্ভর করে। আর বাষ্পমোচন হচ্ছে এই প্রক্রিয়া উক্ত ভৌত প্রভাবকের ওপর আংশিকভাবে নির্ভরশীল, মানে এই যে প্রক্রিয়া যেটা রয়েছে বাষ্পমোচন, সেটা কিন্তু ভৌত প্রভাবের উপর নির্ভরশীল, কিন্তু সেটা খুব আংশিকভাবে, সেটা সেরকমভাবে নয় যেমনভাবে বাষ্পীভবন নির্ভরশীল। এই প্রক্রিয়া কোনো প্রকার চাপ দেখা যায় না, এই প্রক্রিয়া বিভিন্ন রকমের চাপের প্রভাব দেখতে পাওয়া যায়। মানে বাষ্পীভবনে সেরকম কোনো চাপ নেই, কারণ যেহেতু এটা একটা ভৌত প্রক্রিয়া, দিবারাত্র করতে পারে বাষ্পীভবন, তো চাপ দেখতে পাওয়া যায় না। কিন্তু বাষ্পমোচনের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন প্রকার চাপ দেখতে পাওয়া যায় বা চাপের প্রভাব থাকে। নেক্সট হচ্ছে বাষ্পমোচনের স্থান, মানে বাষ্পমোচন আমাদের কোথায় হবে, সাইট অফ ট্রান্সপিরেশন। উদ্ভিদের বাষ্পমোচন পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকলের ছিদ্র বা ফাটলের মধ্যে দিয়ে ঘটে থাকে। মানে উদ্ভিদের বাষ্পমোচন কিসের মধ্যে দিয়ে ঘটে থাকে আমরা আশা করি এটা বুঝতে পারছি। একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে লেন্টিসেল, একটা হচ্ছে কিউটিকলের ছিদ্র বা ফাটল যেটা রয়েছে মানে স্টেমের গায়ে, তার মধ্যে দিয়ে বাষ্পমোচন হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক যে আলাদা আলাদা বাষ্পমোচন ক রকমের হয়ে থাকে। পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন, নেক্সট হচ্ছে লেন্টিকিউলার ট্রান্সপিরেশন, আর থার্ড হচ্ছে কিউটিকিউলার বা ত্বক বা স্কিন ট্রান্সপিরেশন। তো দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে স্টোমাটাল অ্যাপারচার খোলা থাকে এবং খোলা থাকার জন্য পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন হয়ে থাকে বা তাকে আমরা বলে থাকি। এই প্রক্রিয়া উদ্ভিদের প্রায় শতকরা 80 থেকে 90% জলই বাষ্পাকারে নির্গত হয়ে যেতে পারে, তাইকে আমরা কমনলি বলে থাকছি পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, যেখানে পত্ররন্ধ্রের থ্রু দিয়ে বাষ্পমোচন হচ্ছে, এবং পত্ররন্ধ্রের থ্রু দিয়ে যখন বাষ্পমোচন হচ্ছে অবশ্যই তার জন্য স্টোমাটা তো ইনভলভ আছেই, এবং মাথায় রাখতে হবে 80 to 90% অফ দ্য ওয়াটার এর থ্রু দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লেন্টিকিউলার বাষ্পমোচন। নামের মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে স্টেম বা কাণ্ডের মধ্যে বা কায়াতে থাকা লেন্টিসেল, সেই লেন্টিসেলের মধ্যে দিয়ে যেহেতু বাষ্পমোচন হচ্ছে সেই জন্য লেন্টিকিউলার বাষ্পমোচন আমরা কমনলি বলে থাকছি। এই প্রক্রিয়া বাষ্পমোচনের প্রায় শতকরা 0.1% ভাগ জল বাষ্পাকারে স্বাভাবিকভাবে নির্গত হয়, মানে 0.1% জাস্ট বাষ্পাকারে নির্গত হবে, বাকি পোর্শন কিন্তু নির্গত হচ্ছে না, মানে জাস্ট 0.1% এভাবে জল বাষ্পাকারে নির্গত হচ্ছে, বাকি অলমোস্ট দেখে নিয়েছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনে কিন্তু নির্গত হয়ে যায়। এবার যেটা আসছে সেটা হচ্ছে ত্বক বা কিউটিকুলার বাষ্পমোচন। ত্বক বা কিউটিকুলার বাষ্পমোচন বস্তুটি কি? ত্বক বা কিউটিকুলার বাষ্পমোচন হচ্ছে ত্বকের মধ্যে দিয়ে উদ্ভিদ যখন বা কাণ্ড বা পাতার যে কিউটিকল স্তর রয়েছে তার মধ্যে দিয়ে যখন বাষ্পমোচন হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে ত্বক বা কিউটিকুলার বাষ্পমোচন। মোট বাষ্পমোচনের শতকরা কত পার্সেন্ট? 5 to 10% বাষ্পমোচন এর থ্রু দিয়ে হয়, তার মানে 90%-এর কাছাকাছি পত্ররন্ধ্রীয়, 8 to 10% বা 5 to 10% হচ্ছে ত্বক বা কিউটিকুলার, আর লাস্ট হচ্ছে তোমার 0.1% সেটা হচ্ছে লেন্টিকিউলার বাষ্পমোচন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ওভারঅল বাষ্পমোচনের ডিফারেন্ট টাইপ অফ স্থান বা ডিফারেন্ট লোকেশন। এবার আসি নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী। বাষ্পমোচন নিয়ন্ত্রণের জন্য কি কি শর্তাবলী থাকা প্রয়োজন? বাষ্পমোচন নিয়ন্ত্রণের জন্য শর্তাবলীগুলি থাকা প্রয়োজন, তার মধ্যে প্রথমেই আছে তাপমাত্রা। অবশ্যই তাপমাত্রা যদি ভালো না থাকে, যদি বৃদ্ধি না হয়, তাহলে সেক্ষেত্রে বাষ্পমোচনের হারও বাড়ে না, কারণ তাপমাত্রা বেশি থাকে বলেই জল বা অন্য পদার্থ ইভাপোরেট করে এবং সেই জন্য বাষ্পমোচন স্বাভাবিকভাবে হয়। তাপমাত্রা হ্রাসে আবার বাষ্পমোচন কমে। তুমি যদি ঠান্ডার জায়গায় যাও তাহলে সেক্ষেত্রে দেখবে সেভাবে বাষ্পমোচন হয়ই না, কারণ সেখানে তাপমাত্রা অত বেশি নয়।
10 to 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সাধারণভাবে পত্ররন্ধ্রের বন্ধ উন্মুক্ত হওয়া বা উন্মোচন হওয়াটাকে সাহায্য করে। 10 to 25% উষ্ণতা কি করছে? পত্ররন্ধ্রের বন্ধ হওয়া বা উন্মোচন হওয়াটাকে নিয়ন্ত্রণ করবে। নেক্সট, বায়ুর আর্দ্রতা, হিউমিডিটি অফ দ্য এয়ার। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, বাষ্পমোচনের হার ক্রমশ সেক্ষেত্রে হ্রাস পায়। মানে বায়ুর যদি আর্দ্রতা বাড়ে সেক্ষেত্রে দেখবো যে বাষ্পমোচনের হার কমছে। অপরপক্ষে বায়ুমণ্ডলের আর্দ্রতা যদি কম হয় তাহলে বাষ্পমোচনের হার বাড়বে। তাহলে বায়ুমণ্ডলের আর্দ্রতা যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বাষ্পমোচন দেখবে ভালোভাবে হচ্ছে। অনেক সময় শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা প্রস্বেদনই এত বেশি হয়, উদ্ভিদের পাতা বা শাখা পোশাক অবনমিত হয়। তার মানে এটা একটা জিনিস বলতে যাওয়া হচ্ছে যে উদ্ভিদে জল শোষণ যে হারে হচ্ছে আর উদ্ভিদ থেকে যে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন যে হারে হচ্ছে, অবশ্যই বাষ্পমোচনের রেট উদ্ভিদের যে জল শোষণ হচ্ছে তার থেকে বেশি, এবং বেশি হওয়ার জন্য উদ্ভিদের পাতা বা শাখা পোশাকগুলি অবনমিত হচ্ছে। একে আমরা অবনমন বা উইল্টিং বলতে পারি। এবার আসছি বায়ু প্রবাহ। অবশ্যই এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প অপসারিত হয় এবং ফলে বাষ্পমোচনের হারও বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এইটা হচ্ছে বায়ু প্রবাহ বা উইন্ড ভেলোসিটি, যার জন্য বাষ্পমোচনের হার অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে। নেক্সট, আলোক। আলোক বা লাইট। অবশ্যই লাইট ইজ ভেরি মাচ নেসেসারি ফর এনি কাইন্ড অফ রিয়াকশন, অর্গানিক রিয়াকশন। তো প্রত্যক্ষভাবে এগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে পরোক্ষভাবে লাইট করছে। বস্তুতপক্ষে পত্ররন্ধ্রের উন্মোচন বা বন্ধ হওয়া আলোকের উপর নির্ভরশীল হওয়ায় আলোক বাষ্পমোচন হারের সঙ্গে সম্পর্কিত। তার মানে কি বলছে? পত্ররন্ধ্রের যে উন্মোচন আছে, বন্ধ হওয়া যে আছে, সেগুলো আলোকের উপর নির্ভরশীল অবশ্যই করবে বা হবেও, সেক্ষেত্রে আলোক বাষ্পমোচন হারের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে। পাতার গঠন বৈচিত্র্য। পাতার গঠন বৈচিত্র্যও কিন্তু বাষ্পমোচনকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে। পত্ররন্ধ্রের সংখ্যা যদি কম হয়, পাতায় যদি পুরো কিউটিকল থাকে, পাতা যদি সূচের মতো সূচল হয়, পাতা যদি ঘন লোমে আবৃত থাকে, তাহলে বাষ্পমোচন এই সমস্তগুলি ক্ষেত্রে খুব কম হবে। তার মানে আবারও বলছি, পাতার ক্ষেত্রে গঠন বৈচিত্র্য যেমন পত্ররন্ধ্রের সংখ্যা যদি খুব কম হয়, কিউটিকল যদি দ্বারা আবৃত হয় পাতার উপরিভাগ এবং নিচের ভাগ, পাতা সূচের মতো হলেও তাতে ঘন ঘন লোমে আবৃত থাকে, তখন তাকে আমরা বাষ্পমোচন বলে থাকি। বা বাষ্পমোচন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কম হয়। ঠিক আছে। এবার পত্ররন্ধ্রের ছিদ্রের হ্রাস এবং বৃদ্ধি। এটা আমরা জানি যে দিনের বেলায় পত্ররন্ধ্রগুলি ভালোভাবে খোলে যাতে গিয়ে উদ্ভিদের থেকেও আসা কোনো গ্যাস নিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ নিজেরাও ছাড়তে পারে। কিন্তু রাত্রেবেলায় এই পত্ররন্ধ্র বা স্টোমাটাগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায়। তার মানে তখন আর কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা ওয়াটার এক্সচেঞ্জ চলে না। ঠিক আছে, মানে বাষ্পমোচন চলে না। পত্ররন্ধ্রের ছিদ্র সম্পূর্ণ উন্মুক্ত হলে বাষ্পমোচন বেশি পরিমাণে হয় এবং ছিদ্র অংশ উন্মুক্ত হলে বাষ্পমোচন কম পরিমাণে হয়। এটা একটা বোঝার জিনিস। পত্ররন্ধ্রের ছিদ্র যদি তুমি দেখো ছোট সাইজের হয়ে রয়েছে, বাড়ছে না, তার মানে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে বাষ্পমোচন খুব অল্পই হচ্ছে বা অল্পই হবে, উন্মুক্ত হবে না। কিন্তু কোনো সময় যদি দেখা যায় যে বাষ্পমোচন বেশি পরিমাণে হচ্ছে বা পত্ররন্ধ্রের ছিদ্র উন্মুক্ত সম্মুক্ত, সেক্ষেত্রে বাষ্পমোচন বেশি পরিমাণে হবে। ঠিক আছে। তো বাষ্পমোচন তার মানে ওই অ্যাপারচারের সাইজ বড় থাকা মানে বাষ্পমোচন বেশি হবে, অ্যাপারচারের সাইজ ছোট থাকা মানে বাষ্পমোচন কম হবে। বাষ্পমোচনের তাৎপর্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি তাৎপর্য লেখা রয়েছে। ফার্স্ট রয়েছে জল শোষণ। অবশ্যই উদ্ভিদের বাষ্পমোচন হওয়ার জন্যই একটা নিচের দিকে টান অনুভূত হয়, যে নিচ থেকে জল শোষণ করে উপরের দিকে পাঠাতে হবে। তো সেই জন্য জল শোষণ কিন্তু পুরোপুরি ট্রান্সপিরেশন বা বলতে পারো যে বাষ্পমোচনের উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল। কারণ বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরোম দ্বারা কর্তৃক জল শোষিত হওয়ার মাধ্যমে সেটা আবার রিফিল করে যায় বা সেটা বলতে পারো ভরে যায়। রস উৎসবটি বাষ্পমোচনের ফলে পাতায় যে শোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা রসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছাতে সাহায্য করে। কারণ এটা একটা ব্যাপার রয়েছে যে উদ্ভিদ যখন কোনো রকম কোনো মানে আংশিক লবণযুক্ত জল শোষণ করে উদ্ভিদ, সেটাই যখন উদ্ভিদের জাইলেম বেয়ে উপর দিকে উঠতে থাকে তখন আমরা কমনলি বলে থাকি রসের উৎস্রোত, এবং সেটা কোথায় যায়? পাতায় পৌঁছতে যায়। তো একে আমরা রসের উৎস্রোত বলছি। পাতায় অবিরাম জল সরবরাহ করা, পাতায় যদি অবিরাম তুমি জল সরবরাহ করো, এটাও বাষ্পমোচনের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, কারণ এখান থেকে ডিরেক্টলি ইভাপোরেশন হতে পারে জল। বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল নিষ্কাশিত হয়। তা কি বলছে? বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত যে অতিরিক্ত জল থাকে সেটা নিষ্কাশিত হয়, নিষ্কাশিত করা হবে। দৈহিক বৃদ্ধি। স্বাভাবিক বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। তা স্বাভাবিক যে বাষ্পমোচন প্রক্রিয়া আছে সেটা উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। জল সংবহন। বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের বিভিন্ন অংশ জল সংবহনে সাহায্য করে, মানে খালি জাইলেম ফ্লেম না, তাছাড়া বিভিন্ন অংশ থাকে যেগুলো জল সংবহন করছে। আচ্ছা, তারপর হচ্ছে শীতল রাখা। বাষ্পমোচন প্রক্রিয়া উষ্ণ প্রধান অঞ্চলের উদ্ভিদকে অপেক্ষাকৃত শীতল করে রাখবে আর প্রখর সূর্যালোকে কার্যরত পাতাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তার মানে কি বলা হচ্ছে? বাষ্পমোচন প্রক্রিয়া যেটা থাকবে সেটা উষ্ণ প্রধান দেশগুলিতে অপেক্ষাকৃত শীতল হিসেবে রাখবে আর প্রখর সূর্যালোকের কার্যরত পাতাকে শুকিয়ে যাওয়ার হাত থেকেও কিন্তু বজায় রাখবে হচ্ছে এই শীতল করার প্রসিডিওর।
পাতার উষ্ণতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বাভাবিক বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। জল সংবহন, বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের বিভিন্ন অংশ জল সংবহনে সাহায্য করে, আর শীতল রাখতেও স্বাভাবিকভাবে সাহায্য করে, এবং শরীরে কার্যরত পাতাকে শুকিয়ে যাওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করবে হচ্ছে এই জল। সালোকসংশ্লেষের শ্বসন, বাষ্পমোচন দ্বারা পত্ররন্ধ্রের যে হ্রাস বৃদ্ধি ঘটে তার সালোকসংশ্লেষের শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করবে, কারণ বাষ্পমোচনের দ্বারা যদি ওই ইয়েটা ছোট হয়ে যায়, বাষ্পমোচন না হওয়ার জন্য যদি বন্ধ হয়ে যায়, তো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে না, কার্বন ডাইঅক্সাইডটা সেক্ষেত্রে বেরোচ্ছে না। আর বাষ্পমোচন চলাকালীন যদি সেটা হয়, সালোকসংশ্লেষ বা শ্বসন, সে অবশ্যই দুটোই একসাথে প্রভাব বিস্তার করবে বাষ্পমোচনের উপর। পাতার উষ্ণতা নিয়ন্ত্রণ গল্পটা কি? বাষ্পমোচনের ক্রিয়া পাতার উষ্ণতা নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। কোষ থেকে কোষান্তরে জল সরবরাহ, বাষ্পমোচনের ফলে একটা কোষ থেকে অপর একটি কোষে জলের সরবরাহ হয় প্লাজমোডেসমাটা থ্রু দিয়ে, ঠিক আছে, সাইটোপ্লাজমিক পদার্থ শেয়ার হয়। বাষ্পমোচনের ক্ষতিকর ভূমিকা কি আছে? বাষ্পমোচনের ক্ষতিকর ভূমিকা যেটা আছে তা হলো শক্তির অপচয়। জল শোষণের সময় শ্বসনে উৎপন্ন শক্তি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়। তারপরে জল শোষণের সময় যে শ্বসনে উৎপন্ন শক্তিটা যেটা হচ্ছে এটিপি, সেটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ব্যবহার করতে হবে। বাষ্পমোচনের সময় শোষিত জল উদ্ভিদদেহ থেকে নির্গত হওয়ায় শক্তির অপচয় ঘটে। অবনমনটা কি? গ্রীষ্মকালে মাটির জলের অভাব ঘটলেও বায়ু উষ্ণতার প্রভাবে পত্ররন্ধ্র বেশি খোলা থাকে। অতিরিক্ত বাষ্পমোচনে উদ্ভিদ কলায় জলের ঘাটতি দেখতে পাওয়া যায়। এর ফলে পাতা নরম, শাখা প্রশাখা নুয়ে পড়ছে। এই ঘটনাকে আমরা অবনমন বলছি। তার মানে ঠিকঠাকভাবে যদি উদ্ভিদ পায় তখন সেটাকে আমরা বলছি পত্ররন্ধ্র, যখন উদ্ভিদ পাচ্ছে তখন আমরা সেটাকে বলছি শক্তির প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। অবনমন হচ্ছে যদি শক্তি প্রপারলি ইউটিলাইজ না হয়, তাকে আমরা বলি অবনমন, ঠিক আছে। শক্তি যদি তার সেক্ষেত্রে পাতাগুলি অংশ বা অন্যান্য অংশ সেগুলো আস্তে আস্তে মুড়ে গিয়ে আস্তে আস্তে নেতিয়ে পড়ে, তো একে আমরা কমনলি বলে থাকি অবনমন বা উইল্টিং। দীর্ঘস্থায়ী অবনমন ঘটলে পৃথিবীর উদ্ভিদের মৃত্যু হতে পারে। জঙ্গল উদ্ভিদের বাষ্পমোচনের হার কমানোর জন্য পাতা কিন্তু কাঠে রূপান্তরিত, আমরা যেহেতু জঙ্গল উদ্ভিদ, তো সেই জন্য এদের কিন্তু পাতা কাটায় রূপান্তরিত করতে পারে। পর্ণমোচী বৃক্ষে অকালে পত্রমোচন ঘটে। পর্ণমোচী যে বৃক্ষ রয়েছে তার ক্ষেত্রে অকালেই পত্রমোচন ঘটে যায়, এবং বাষ্পমোচনের বিভিন্ন উপকারী ভূমিকা থাকলেও কিছু ক্ষতিকারক ভূমিকা থাকায় বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়। তারপরে বলেন, তার পর্ণমোচী বৃক্ষ যেগুলো আছে সেগুলো পত্রমোচন তো করছেই, তার সাথে সাথে বাষ্পমোচনের বিভিন্ন উপকারী ভূমিকা, বাষ্পমোচনের যে উপকারী ভূমিকা থাকে সেগুলোও থাকে, কিছু ক্ষতিকারক ভূমিকা থাকে, এবং থাকার জন্য বিজ্ঞানী কার্টিস আর প্রয়োজনীয় ক্ষতিকর, একে আমরা প্রয়োজনীয় মানে কি বলেছে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে। প্রয়োজনীয় তো অবশ্যই বুঝতে পারছি কেন, কারণ এ যদি বাষ্পমোচন করতে পারে তার মানে এর খাওয়ার দাওয়ার ঠিকমতো তৈরি হবে, খাওয়ার জন্য ঠিকমতো তৈরি হয়, তাহলে আমরাও বা অন্যান্য প্রাণীরাও সেটা পাবো। সেই জন্য এটা প্রয়োজনীয়। ক্ষতিকর কেন? কারণ বাষ্পমোচনের জন্য ক্ষতিকারক কেন? কারণ এরা হচ্ছে কি স্পেসিফিক্যালি বাষ্পমোচন যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা উদ্ভিদে অবনমনের সৃষ্টি করে, উদ্ভিদের কোনো অংশ সেটা জলের অনুপস্থিতিতে, জলের অভাবে কিন্তু শুকিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে সেই জন্য আমরা নেসেসারি এভিল বা প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বলছি। তো এই হয়ে গেল বাষ্পমোচনের ক্ষতিকর ভূমিকা। আজকে তাহলে আমরা এই ভিডিওটায় জাস্ট এতটা অবধিই করলাম। নেক্সট যে ভিডিও আছে তাতে আমরা এই সমস্ত পদার্থের পরিবহন, এই সমস্ত পদার্থগুলি যেগুলো আমরা পড়লাম সেই পদার্থগুলি পরিবহনের কথা আমরা পড়বো, এবং পরিবহনের সাথে সাথে এই জিনিসগুলো পুরো ভালোভাবে লিখে দেওয়া রয়েছে, রস উৎস এবং অন্যান্য জিনিসগুলি। তো আমরা আশা করি যে পোর্শনটা পড়লাম আজকে, খনিজ লবণ বা তার দ্বারা পুষ্টি, এবং তার সাথে সাথে নেক্সট যে পোর্শনটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে তোমার এই বাষ্পমোচন। তা আশা করি বাষ্পমোচন এবং খনিজ পুষ্টি এই দুটো পোর্শনে খুব ভালোভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো ভালো করে এটা পড়াশোনা করো, যা বুঝতে অসুবিধা হবে অবশ্যই হেজিটেট করো না, আমাকে জিজ্ঞাসা করে নিও। আর আমরা নেক্সট ভিডিওতে আমরা জল, খনিজ পদার্থ, খাদ্য এবং খাদ্যের পরিবহন বা গ্যাসের পরিবহন এখান থেকে শুরু করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। থ্যাংক ইউ।